প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের প্রতি আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। দীর্ঘদিন বর্তমান বিশ্বে মহামারীর কারণে তোমাদের কলেজ বন্ধ হয়েছে, সেজন্য তোমাদের ক্লাস দীর্ঘদিন বিরত ছিল এবং ক্লাস কবে খোলা হবে এটাও ব্যবস্থা পরিবর্তন না হলে বলা যাচ্ছে না। তাই এই ছোট পরিসরের মাধ্যমে অনলাইনের ভিত্তিতে তোমাদের ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলেজ কর্তৃপক্ষ থেকে। এই জন্য আমি তোমাদের ক্লাস নেওয়ার জন্য একটা লেকচার শিট তৈরি করেছি আজকে। যে লেকচার শিট অর্থাৎ আমি ক্লাসে যে পর্যন্ত পড়েছি তারপরে থেকে আমি শুরু করবো এবং প্রত্যেক ছাত্রছাত্রী যারা আমার সাথে অ্যাড আছে তারা প্রত্যেককে ফেসবুক থেকে এবং অথবা কলেজে একটা আইডি খোলা হয়েছে কাজী আজমুদ্দিন কলেজ গাজীপুর নামে, এখানে তোমরা দেখতে পাবা এই ভিডিও আপলোড করা হবে এখানে। আমি আজকে তোমাদের জন্য যে আলোচনা করবো সেই আলোচনার বিষয়টি হচ্ছে আমি স্টক ভ্যালুয়েশন। আমি তোমাদের পূর্বেই স্টক ক্লাসিফিকেশন অফ স্টক অ্যান্ড শেয়ার ডেফিনেশনটা ক্লাসে আলোচনা করেছিলাম। বর্তমানে যে আলোচনাটা করবো সেটা হচ্ছে স্টক ভ্যালুয়েশন, অর্থাৎ স্টক ভ্যালুয়েশন অ্যাজ স্টক ভ্যালুয়েশন এর পূর্ব পর্যন্ত আমি আলোচনা করেছিলাম। এটা সাবজেক্টিভ হচ্ছে প্রিন্সিপাল অফ ফাইন্যান্স অনার্স প্রথম বর্ষ সেশনের জন্য, প্রথম বর্ষের জন্য এই আলোচনা বিষয়টি। স্টক ভ্যালুয়েশনকে আমরা মূলত তিনটা স্টেপ, দেয়ার ইজ নো ক্লাসিফিকেশন, তিনটা স্টেপে ভাগ করতে পারি। তিনটা স্টেপ অর্থাৎ তিনটা ধারণার উপর নির্ণয় করতে পারি স্টক ভ্যালুয়েশন। স্টক ভ্যালুয়েশনের ধাপ বলা আছে স্টেপ অফ স্টক ভ্যালুয়েশন। ধাপ তিনটি হচ্ছে, প্রথম ধাপটি জিরো গ্রোথ মডেল, জিরো গ্রোথ জিরো গ্রোথ মডেল নাম্বার 1। সেকেন্ড স্টেপ হচ্ছে কনস্ট্যান্ট গ্রোথ মডেল, কনস্ট্যান্ট গ্রোথ model. Third and last step, variable growth model. First, zero growth model, শূন্য প্রবৃদ্ধি মডেল, or zero growth rate, শূন্য প্রবৃদ্ধি হার। সেকেন্ড হচ্ছে কনস্ট্যান্ট গ্রোথ মডেল অর্থাৎ স্থির প্রবৃদ্ধি মডেল। থার্ড ভ্যারিয়েবল গ্রোথ মডেল, পরিবর্তনশীল গ্রোথ মডেল। আমরা ফার্স্টে লক্ষ্য করতে পারি এখানে জিরো গ্রোথ মডেলটা কি। জিরো বলতে আমরা যেটা বুঝি, এখানে জিরো বলতে শূন্য বুঝিয়েছে। আমরা এই প্রত্যেকটা বোঝার জন্য আমরা একটা খেয়াল করব, এখানে গ্রোথটাকে খেয়াল করব। গ্রোথের বাংলা হচ্ছে প্রবৃদ্ধি, গ্রোথের বাংলা হচ্ছে প্রবৃদ্ধি। এই বৃদ্ধিটাকে অর্থাৎ পুনরায় বৃদ্ধি পাওয়া বোঝাইছে, একের পর এক বৃদ্ধি করতে থাকবে, একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর বৃদ্ধি পাবে। কি বৃদ্ধি পাবে? শেয়ারের লভ্যাংশ। শেয়ারের লভ্যাংশটা আমরা কিভাবে পাবো তার মূল্যায়ন ব্যয় করা হবে এখানে। এখন গ্রোথ এর বাংলা হচ্ছে প্রবৃদ্ধি। সেই প্রবৃদ্ধিটা যেখানে লেখা আছে জিরো হচ্ছে শূন্য, শূন্য বলতে নাই, অর্থাৎ যেখানে একটা নির্দিষ্ট সংখ্যা থাকবে সেখানে বোঝাচ্ছে গ্রোথ। এটা জিরো, এটা শূন্য, জিরো গ্রোথ অর্থাৎ শূন্য প্রবৃদ্ধি মডেল, যেখানে জি এর মান থাকবে না, অর্থাৎ শূন্য থাকবে। অর্থাৎ আমরা শূন্য প্রবৃদ্ধি মডেল যদি বলতে চাই তাহলে এরকম ভাবে বলতে পারি যে এটা একটা স্থির লভ্যাংশের পরিমাণ থাকবে, তাকে জিরো গ্রোথ মডেল বলে। এরপর আসা যায় কনস্ট্যান্ট গ্রোথ মডেল। কনস্ট্যান্ট বলতে আমরা বলে দিচ্ছি যে কনস্ট্যান্টের বাংলা হচ্ছে স্থির প্রবৃদ্ধি মডেল। স্থির বলতে যেখানে নাড়াচাড়া, আমরা সাধারণতভাবে স্থির বলতে বলি ক্লাসে যদি শ্রেণীকক্ষে যদি আমরা স্টুডেন্টদের বলি যে স্থিরভাবে বসে থাকার জন্য, তার মানে যে যেখানে বসে আছে সেখানে স্থিরভাবে থাকবে, নাড়াচাড়া করা যাবে না, সেই স্থিরটাকে বোঝাচ্ছে কনস্ট্যান্ট গ্রোথ মডেল। কিন্তু এখানে আমরা বুঝবো কনস্ট্যান্ট গ্রোথ মডেল বলতে যে এখানে শেয়ারের বা লভ্যাংশের হার, শেয়ারের লভ্যাংশের হারটা স্থির থাকবে, একটা নির্দিষ্ট হারে থাকবে, নির্দিষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে থাকবে। অর্থাৎ এক এক সময় এক একভাবে বৃদ্ধি পাবে এরকম না, নির্দিষ্ট পরিমাণে। যদি বলা হয় 5 বছর অন্তর অন্তর বৃদ্ধি পাবে, তাহলে সেখানে যদি লভ্যাংশের হার 2% থাকে তাহলে দেখা যাবে যে 2% হারে বৃদ্ধি পাবে 5 বছর 10 বছর পর।
এই সূত্রটা আবিষ্কার করেছেন গর্ডন নামের এক বিজ্ঞানী। এই জন্য এই সূত্রকে কনস্ট্যান্ট গ্রোথ মডেল অথবা গর্ডন গ্রোথ মডেলও বলা হয়। লাস্ট ভ্যারিয়েবল গ্রোথ মডেল। ভ্যারিয়েবলের বাংলা হচ্ছে পরিবর্তনশীল। পরিবর্তনশীল বলতে আমরা কি বুঝি? পরিবর্তনশীল বলতে আমরা বুঝি একের পর এক পরিবর্তন হবে, অর্থাৎ এটা অনির্দিষ্টভাবে থাকবে। অর্থাৎ আজকে একটার পরিমাণে আছে, আরেকদিন আরেকটা পরিমাণে। অর্থাৎ আমরা বলতে পারি বাজারের ঊর্ধ্বপতন, অর্থাৎ ঘূর্ণায়মান পদ্ধতি বলতে পারি। অর্থাৎ একই সময় একটা নির্দিষ্ট হারে থাকবে। ভ্যারিয়েবল গ্রোথ মডেল, পরিবর্তনশীল গ্রোথ মডেল। তাহলে দেখা যাচ্ছে এখানে জিরো গ্রোথ মডেল, কনস্ট্যান্ট গ্রোথ মডেল, ভ্যারিয়েবল গ্রোথ মডেল। আমরা যখন এই তিনটা প্রয়োজন হয় সাধারণত ম্যাথমেটিক্যাল টার্মে, ম্যাথমেটিক্যাল যখন টার্মটা আমরা করব তখন আমরা অনেকেই বুঝতে পারি না এখানে কখন কোন সূত্র হবে। এটা আমরা এই সবই করি, জিরো গ্রোথ মডেল কি, কনস্ট্যান্ট গ্রোথ মডেল কি, ভ্যারিয়েবল গ্রোথ মডেল কি, প্রত্যেকটা জিনিসই আমরা কি আয়ত্ত করি। কিন্তু যখন আমরা ম্যাথ করতে যাই তখন আমরা সাধারণত ভুলে যাই কখন জিরো গ্রোথ মডেল হবে, কখন কনস্ট্যান্ট গ্রোথ মডেল হবে, কখন ভ্যারিয়েবল গ্রোথ মডেল হবে। এই জিনিসটা আমাদের আয়ত্ত করতে হবে। আমি শুরুতেই বলছিলাম এখানে আন্ডারলাইন করা আছে গ্রোথ শব্দটির সাথে। এই প্রত্যেকটা সূত্র রিলেটেড হবে গ্রোথ এর সাথে। গ্রোথ যদি আমরা বুঝতে পারি, ডিভিডেন্ড গ্রোথ এইটা বুঝতে পারলে আমরা কি করতে পারবো, কখন কোন সূত্র হবে এটা আয়ত্ত করতে পারবো। এর একটা চেনার সহজ উপায় আছে। সহজ উপায়টা হচ্ছে আমাদের কোশ্চেনটা পড়ে বুঝতে হবে কোনটি ডিভিডেন্ড গ্রোথ, অর্থাৎ প্রবৃদ্ধির লভ্যাংশের হার। যদি আমরা এটা খুঁজে বের করতে পারি কোশ্চেনে, তাহলে আমাদের আয়ত্ত হবে এখানে এবং বুঝতে পারবো কখন কোন সূত্রটি ব্যবহার করব আমরা। তাহলে দেখা যাচ্ছে আমি এই বিষয়টি আলোচনা করি। জিরো গ্রোথ মডেল, গ্রোথ এর সিম্বল হচ্ছে, আমরা যখন ব্যবহার করি গ্রোথের সিম্বলটা, গ্রোথের সিম্বলকে আমরা স্মল জি দ্বারা প্রকাশ করি, নট ক্যাপিটাল জি। ক্যাপিটাল জি কখনোই গ্রহণযোগ্য নয়, ইনকারেক্ট। এবং স্মল জি এটা হচ্ছে গ্রহণযোগ্য। এই জি এর সাথে রিলেটেড হচ্ছে জিরো গ্রোথ মডেল, কনস্ট্যান্ট গ্রোথ মডেল এন্ড ভ্যারিয়েবল গ্রোথ মডেল। জি এর মান আমরা খুঁজবো, অর্থাৎ ডিভিডেন্ড অফ গ্রোথ রেট। কোশ্চেনে যেটা সাধারণত লেখা থাকে বেশিরভাগ সময় ডিভিডেন্ড অফ গ্রোথ রেট। তাহলে দেখা যাচ্ছে জি, প্রথমে বলা আছে জিরো। জিরো বলতে কি বোঝাইছে? শূন্য। অর্থাৎ কোশ্চেনে যদি এরকম লেখা থাকে ডিভিডেন্ড গ্রোথ রেট ইজ জিরো, শূন্য, অথবা গ্রোথ রেট বলতে কোনো কিছু উল্লেখ নাই, তখন আমাদের বুঝতে হবে জিরো গ্রোথ রেট হবে। অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি, মনে রাখতে পারি, এক নাম্বার দিয়ে জি এর মান শূন্য অথবা না থাকলে জিরো গ্রোথ মডেল হবে। নাম্বার 1। নাম্বার 2 কনস্ট্যান্ট গ্রোথ মডেল। কনস্ট্যান্ট গ্রোথ মডেলে আমরা কি বলছিলাম? কনস্ট্যান্ট গ্রোথ মডেলে বলা হচ্ছে যে স্থির একটা নির্দিষ্ট হারে বৃদ্ধি পেতে থাকবে, অর্থাৎ কখনোই পরিবর্তন হবে না। তাহলে যখন পরিবর্তন হবে না তখন জি এর মান যা থাকবে ওই একটা নির্দিষ্ট হারে সব সময় চলতে থাকবে, এর কোনো পরিবর্তন নাই। যদি একটা নির্দিষ্ট হারে চলতে থাকে তাহলে আমরা এরকম বলতে পারি জি এর মান যখন একবার থাকবে তখন কনস্ট্যান্ট গ্রোথ মডেল অর গর্ডন গ্রোথ মডেল হবে। অর্থাৎ এরকম বলতে পারি আমরা জি এর মান একবার থাকলে কনস্ট্যান্ট গ্রোথ মডেল অর গর্ডন গ্রোথ মডেল হবে। কনস্ট্যান্ট গ্রোথ মডেল অর গর্ডন গ্রোথ মডেল হবে। এখানে জি এর মান নাই, এখানে জি এর মান একবার। ভেরিয়েবল কথাটির অর্থ হচ্ছে পরিবর্তনশীল। তাহলে খেয়াল করা যায় পরিবর্তনশীল মানে কি? একের পর এক পরিবর্তন হবে। অর্থাৎ জি এর মান যখন দুই বা ততোধিক হবে, মনে রাখার জন্য জি এর মান যখন দুই বা ততোধিক হবে তখন আমরা ভেরিয়েবল গ্রোথ মডেল ইউজ করব। অর্থাৎ এরকম আমরা বলতে পারি, মনে রাখার জন্য আমরা লিখে রাখতে পারি, একটা খাতায় নোট করে রাখলে আমাদের সহজে মনে থাকবে। দেখে মনে হচ্ছে অনেক সহজ বিষয়, কিন্তু সহজ বিষয়গুলো আমরা কি করি? দ্রুত ভুলে যাই। এই জন্য সহজ বিষয়গুলোই বেশি আয়ত্ত করতে হবে। সহজ বিষয়গুলো মনে রাখার জন্য নোট করতে হবে। প্রতিটা বিষয়ই অবশ্যই নোট করে রাখা উচিত, কিন্তু
সহজগুলো আমরা নোট করি না, এড়িয়ে যাই। এই জন্য বলছি কথাটা যে আমরা প্রত্যেকটা বিষয় নোট করে রাখবো। জি এর মান 2 বা ততোধিক হলে ভ্যারিয়েবল গ্রোথ মডেল হবে। এখানে খেয়াল করো তোমরা, 2 বা ততোধিক, 2 বলতে দুইবারই বোঝাচ্ছে, ততোধিক বলতে যেটা বোঝাচ্ছে 3 এর অধিক, অর্থাৎ 2 বা ততোধিক মানে 2 বা 3 এর অধিক হতে পারে। 5 বছর, 7 বছর, 10 বছরও হতে পারে। এখন খেয়াল করো সবাই, জিরো গ্রোথ মডেল, কনস্ট্যান্ট গ্রোথ মডেল, ভ্যারিয়েবল গ্রোথ মডেল কোনটা কখন হবে আমরা অবশ্যই আয়ত্ত করতে পারছি। অর্থাৎ জিরো গ্রোথ মডেল যখন j এর মান শূন্য থাকবে অথবা থাকবে না, কনস্ট্যান্ট গ্রোথ মডেল যখন j এর মান একবার থাকবে তখন আমরা কনস্ট্যান্ট গ্রোথ মডেল ব্যবহার করব। ভ্যারিয়েবল গ্রোথ মডেল j এর মান যখন 2 বা ততোধিক থাকবে অর্থাৎ 1 এর অধিক বোঝাইছে, 1 এর অধিক যখন থাকবে তখনই আমরা ভ্যারিয়েবল গ্রোথ মডেল ব্যবহার করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখন খেয়াল করো, এখানে আমরা সূত্রগুলো দেখব, প্রত্যেকটার আলাদা আলাদা সূত্র দেখব। এই অংশ আমি মুছে ফেলেছি। তাহলে এক নম্বরে যে ছিল জিরো গ্রোথ মডেল, আমরা এখানে শেয়ারের মূল্য নির্ধারণ করব, অর্থাৎ শেয়ারের মূল্য সেটাকে আমরা পি দ্বারা সাধারণত প্রকাশ করি। এখন আমরা এরপরে এখানে P0 একটু পরে আলোচনা করব জিরো লেখার অর্থ কি। অনেক সময় 1 আসবে, অনেক সময় 5 আসবে, একাধিক সংখ্যা আসতে পারে, কিন্তু আলোচনাটা একটু পরে করব। আমরা আগে সূত্রটা দেখে নিই। P0 D D0 D1 ডিভাইডেড KE। এখানে সাধারণত প্রত্যেকটি বইয়ে লেখা থাকে, অনেক বই D1 D/D1, অথবা কোনো বই শুধু D, কোনো বই শুধু D1, আবার কোনো বই D0। D দ্বারা ডিভিডেন্ড এর বাংলা লভ্যাংশ। KE হচ্ছে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, অর্থাৎ শেয়ারের আয়ের হার। এখানে D ও লেখা যায়, D0 লেখা যায়, D1 ও লেখা যায়। এটা হচ্ছে সূত্র নাম্বার 1, অর্থাৎ কি জিরো গ্রোথ মডেল। এখন সূত্রের সাথে একটু পরিচিত হই। আমি শুরুতেই বলছিলাম যে এখানে j এর মান শূন্য থাকবে অথবা থাকবে না। j গ্রোথ হচ্ছে j, তাহলে j এই সূত্রের মাঝে আছে নাই, তার মানে এখানে কি j এর মান শূন্য অথবা নাই, এর জন্য j এখানে আসে না। এখন যদি সেকেন্ড সূত্রটা লিখি কনস্ট্যান্ট গ্রোথ মডেল, তাহলে দেখা যাচ্ছে D1 ডিভাইডেড KE মাইনাস G। এখানে খেয়াল করলে দেখা যাবে যে G আছে, এখানে কিন্তু আবার D0 D9, এখানে শুধু D1। যখন আমরা কনস্ট্যান্ট গ্রোথ মডেল লিখব তখন আমরা সব সময় D1 লিখব। অনেক বইয়ে শুধু DO দেয়া আছে, কিন্তু D লিখব না, আমরা D1 লিখব। এখানে দেখা যাচ্ছে G এর মান দেয়া আছে, অর্থাৎ কনস্ট্যান্ট গ্রোথ বলতে G এর মান একবার থাকবে, এই জন্য এখানে G এর মানটা দেয়া আছে। এর জন্য আমরা কি করব D1 লিখব। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে কনস্ট্যান্ট, অর্থাৎ এটা হচ্ছে জিরো গ্রোথ মডেল, যেখানে j এর মান নাই। j এর মান যদি একবার থাকে তাহলে কনস্ট্যান্ট গ্রোথ মডেল হয়, এখানে একবার আছে। এই লাস্ট ভ্যারিয়েবল গ্রোথ মডেল D1 ডিভাইডেড 1 প্লাস KE পাওয়ার 1 প্লাস D2 1 প্লাস KE পাওয়ার 2 প্লাস DN প্লাস PN 1 প্লাস KE পাওয়ার n। তৃতীয় সূত্রে আমরা একটু লক্ষ্য করি, এখানেও কোনো G নাই, কিন্তু D1 D2 এরকম DN লাস্টে, n বলতে একাধিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 এরকম যে পর্যন্ত কোশ্চেনে আমার যা উল্লেখ থাকবে, কোশ্চেনে যা উল্লেখ থাকবে তাই হবে। অর্থাৎ যে কয় বছর পর্যন্ত, যদি 5 বছর থাকে 5 বছর, 7 বছর 7 বছর, 10 বছর থাকলে 10 বছর। কিন্তু আমরা যখন সূত্র লিখব কোশ্চেনে যদি 5 বছর উল্লেখ থাকে তাহলে এরকম আমরা সাজাবো। আমরা কিন্তু তখন এই ডট ইউজ করব না, আমরা শুধু এইভাবে লিখব। এরপর D3
ডিভাইডেড 1 প্লাস k পাওয়ার 3 d4 এইভাবে লিখবো আমরা, এইভাবে সর্বশেষ পর্যন্ত লিখব। এখানে একটু ব্যাখ্যা আছে যখন পরবর্তীতে আলোচনা করব। তাহলে এখন খেয়াল করি, প্রথম হচ্ছে জিরো গ্রোথ মডেল, কনস্ট্যান্ট গ্রোথ মডেল এবং ভ্যারিয়েবল গ্রোথ মডেল। তাহলে এখন খেয়াল করি, এখানে জি এর মান নাই, থাকবে না, না থাকলে জিরো গ্রোথ মডেল হবে। জি এর মান একবার থাকলে কনস্ট্যান্ট গ্রোথ মডেল হবে। জি এর মান একাধিকবার থাকলে ভ্যারিয়েবল গ্রোথ মডেল হবে। কিন্তু আমরা এই সূত্রের মধ্যে খেয়াল করি যে কোনো জি নাই, হ্যাঁ জি এখানে উল্লেখ নাই, কিন্তু জি থাকবে কোশ্চেনের মধ্যে। কিন্তু সেটা আমাদের এই জি এর মান থেকে আমাদের এই যে ডিভিডেন্ড বের করে দিতে হবে। ডিভিডেন্ড অর্থাৎ যদি কোশ্চেনে 10 বছর থাকে তাহলে 10 বছর অর্থাৎ জি এর মান 10 বছর দেয়া আছে, তখন আমাদের ডিভিডেন্ড 10 বছর দেয়া থাকবে না, তখন আমাদের দেয়া থাকবে গ্রোথ, ডিভিডেন্ড অফ গ্রোথ রেট। তাহলে আমাদের জি এর মানটা কি নির্ণয় করে জি এর মান থেকে এই ডিভিডেন্ড বের করতে হবে। এই d1 d2 d3 এইটা আমরা জি এর মাধ্যমে পাবো। এখন কোশ্চেন হচ্ছে এখানে ডিভিডেন্ড নিয়ে, অনেক সময় d0, অনেক সময় d1। আমরা কখন d0 হয় কখন d1 হয়, শুরু অঙ্ক করার শুরুতে যদি আমরা এই জিনিসটা ভুল করি তাহলে পুরোটা অঙ্কই ভুল হবে। এই জন্য আমরা এটা অনেক যত্ন সহকারে খেয়াল করব, কখন d0 হবে কখন d1 হবে। আমরা অবশ্যই বর্তমান, ভবিষ্যৎ, অতীত সবকিছু বুঝতে পারি। বর্তমান থেকে পূর্ব পর্যন্ত সময়কে d0 দ্বারা নির্ণয় করা হয়। আমি শুরুতে এখানে কিন্তু 0 লিখছিলাম, 0 দ্বারা বোঝাচ্ছে বর্তমান। এটার আরেকটি ব্যাখ্যা আছে, এরকম যদি আমি দেখাই 0 1 2 3 4 এরকম একাধিক বছর থাকতে পারে। এখানে কিছু টাকার পরিমাণ উল্লেখ করছি, 50,000 50,000 2,000 4,000 10,000। এটা দ্বারা আমরা কি বুঝতে পারি? 0 0 1 2 3 4, এই 0 দ্বারা বোঝাচ্ছে বিনিয়োগকৃত টাকা, অর্থাৎ আমি যে বছর ব্যবসা শুরু করব সেই বছরে আমি শুরুতে টাকা বিনিয়োগ করব, ওই টাকা থেকে আমি কিন্তু এখনো কোনো লভ্যাংশ পাইনি, এই জন্য ওইটা 0 দ্বারা প্রকাশ করা হয়। এরপরে 1, তার মানে কি আমি যখন বিনিয়োগ করেছি যে সময়কাল থেকে, ওই সময়কাল থেকে 1 বছর পর পর্যন্ত সময়কে এই 1 দ্বারা প্রকাশ করা হয়েছে। অর্থাৎ 1 বছরে আমার লভ্যাংশের পরিমাণ হচ্ছে এই বিনিয়োগকৃত 50,000 টাকার মতো লভ্যাংশ, লাভের পরিমাণ হচ্ছে 15,000 টাকা। এরকম দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর ঠিক এরকমই d0 দ্বারা। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আমি বিনিয়োগ করছি। বিনিয়োগ আমরা কখন করি? বিনিয়োগ আমরা সবসময় বর্তমানে, কখনোই বিনিয়োগ আমরা অতীত ভবিষ্যৎ বলতে পারবো না। বিনিয়োগকৃত সময়কে আমরা সবসময় বর্তমান বলবো। তাহলে এই 0 দ্বারা যদি বর্তমান প্রকাশ পায় তাহলে এইখানে আমাদের 0 দ্বারা বর্তমানকে নির্দেশ করছে। এখন কোশ্চেনে উল্লেখ থাকবে অনেক সময় d0, অনেক সময় d1, কিন্তু অনেক সময় শুধু বলা থাকবে ডিভিডেন্ড। যদি ডিভিডেন্ড বলা থাকে তখন আমরা কিভাবে নির্ণয় করব যে এটা d0 হবে না d1 হবে? 1 দ্বারা প্রথম বছর, d0 দ্বারা বছরের শুরুতে, অর্থাৎ বিনিয়োগকৃত লভ্যাংশ। তাহলে খেয়াল করা হচ্ছে এখানে বর্তমান সময় থেকে, যেটা বলছি বর্তমান সময় থেকে পূর্বের সময়কালকে আমরা d0 দ্বারা প্রকাশ করব এবং ভবিষ্যৎ সময়কালকে আমরা d1 দ্বারা। অর্থাৎ কোশ্চেন এরকম লেখা থাকবে কারেন্ট, প্রিভিয়াস, তখন আমরা d0। আর যদি নেক্সট বলা থাকে নেক্সট পিরিয়ড অথবা নেক্সট ডে, নেক্সট ইয়ার, নেক্সট উইক এরকম বলা থাকলে d1 হবে। তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম এখন কখন d0 হবে কখন d1 হবে। আমরা যদি সাধারণত d1 d0 এই জিনিসটা ক্যালকুলেট করতে ভুলে যাই তাহলে আমাদের সম্পূর্ণ অঙ্কটাই কাটা যাবে। শুরুতে ভুল মানে আর সেখানে সঠিক হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই জন্য আমাদের বর্তমান লভ্যাংশ এবং ভবিষ্যৎ লভ্যাংশটা ভালোভাবে আয়ত্ত করতে হবে। এখন খেয়াল করি পি দ্বারা এখানে যেটা বোঝাচ্ছে প্রাইস, প্রত্যেকটা মিনিংস আমি লিখে দিচ্ছি। ডি হচ্ছে ডিভিডেন্ড,
ডিভিডেন্ড, যার বাংলা হচ্ছে লভ্যাংশ। পি প্রাইস, প্রাইস শেয়ার, বা লেখা যায় প্রাইস অফ শেয়ার, অর্থাৎ শেয়ারের মূল্য। এরপর হচ্ছে জি, যে জি নিয়ে বেশি আলোচনা করা হচ্ছে, গ্রোথ, এর বাংলা হচ্ছে প্রবৃদ্ধি। বাকি আছে কে ই, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অফ রিটার্ন। তাহলে এখন খেয়াল করি, এখানে আমরা পি বলতে প্রাইস, ডি বলতে ডিভিডেন্ড, কে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, এন্ড জি গ্রোথ বা গ্রোথ রেটও বলা যায় এখানে। এখন খেয়াল করি, এখানে পি দ্বারা যেহেতু প্রাইস অফ শেয়ার, শেয়ারের মূল্য, তার মানে পি জিরো যখন থাকে তখন আমরা সাধারণত বলতে পারি বর্তমান মূল্য। কিন্তু কোশ্চেনে যদি এরকম বলা থাকে যে 5 বছর পরের মূল্য কত হবে, তখন আমরা এই সূত্রটা আয়ত্ত করব। এই সূত্র থেকে আমরা প্রত্যেকটা সূত্র লিখব। এরকম লিখতে পারি, পি 5 বলতে নেক্সট অর আফটার 5 ইয়ার্স প্রাইস অফ শেয়ার, অর্থাৎ পরবর্তী 5 বছরের শেয়ারের মূল্য নির্ণয় করতে বলবে। তখন এর অর্থ হচ্ছে P5। তখন আমরা এইভাবে লিখব সূত্রটা, D5 KE মাইনাস G। এখন কোশ্চেন হচ্ছে এখানে D5 বলতে কি বোঝানো হয়েছে। D5 বলতেও, D বলতে আমরা মূলত বুঝি ডিভিডেন্ড, তার মানে কি আফটার 5 ইয়ার্স অফ ডিভিডেন্ড, অর্থাৎ 5 বছর পরের লভ্যাংশ। আর 5 বছর পরের লভ্যাংশ কোশ্চেনে যদি উল্লেখ থাকে তাহলে আমরা সরাসরি বসাইতে পারবো, আর উল্লেখ না থাকলে আমাদের বের করে নিতে হবে। বের করার সূত্রটাও আছে, যেটা এখানে D1 D2 আমরা আর সূত্রে বের করব, তখনই দেখাবো। অর্থাৎ এটা আলাদা আরেকটা সূত্র আছে। সূত্রটা এরকম, যখন আমরা লভ্যাংশ বের করব, লভ্যাংশের পরিমাণ বের করব, সেই লভ্যাংশটাকে জি আসবে। প্রথম বছর যখন কোশ্চেনে একটি লভ্যাংশের পরিমাণ তখন দেয়া থাকবে, যেটা দেয়া থাকবে কারেন্ট, কারেন্ট যদি দেয়া থাকে তাহলে আমরা D0 লিখব। যদি নেক্সট ইয়ার বলা থাকে তাহলে D1 লিখব। যখন বাকি বছরগুলো, যদি 5 বছরের লভ্যাংশ বের করতে বলে তখন আমরা কিভাবে বের করব, সাধারণত স্টেপ বাই স্টেপ দেখি। যদি প্রথমে D1 বের করতে হয়, এটা সমান সূত্র আমরা লিখব D0 1 G1। যদি আমরা লিখি D2 সমান D1 1 G2, একটু খেয়াল করি আমরা, D1 সমান D0 1 G1। এখানে D এর সাথে লভ্যাংশের সাথে 1, এখানে 0 এক কম, আবার G এর সাথে 1, তার মানে কি আমরা এখানে যে ডিভিডেন্ড লিখব ওইটার সাথে G সেম ক্যাটাগরির হবে, অর্থাৎ ইয়ারটা সেম হবে। কিন্তু যখন এর শুরুতে যে লভ্যাংশ দ্বারা আমরা গুণ করব ওইটা কি 1 ইয়ার, এক বছর কম থাকবে। পরেরটা খেয়াল করে দেখি আমরা এইভাবে, তাহলে যদি আমরা এরকম D3 লিখি তাহলে কি আসবে, D3 লিখলে আসবে D2 1 G3। আগে বলছি এই যেটা, অর্থাৎ এইখানে আমাদের ডিভিডেন্ড যা থাকে জি তাই হবে। এখন কোশ্চেন হচ্ছে আমরা 5 বছর পরের মূল্য যদি বের করতে যাই, আমাদের D1 D2 D3 প্রয়োজন নাই, তাহলে আমরা শুধু আমরা এরকম বের করব। তখন আমরা যে কাজ করব, সরাসরি যদি D5 বের করি তাহলে আমরা লিখব D0 1 G পাওয়ার 5 হবে, যদি একটা প্রয়োজন হয়। এরকম যদি আমাদের 10 বছর পরে একটা বের করতে হয় তাহলে D10 সমান D0 লিখব, এখানে কোনো পরিবর্তন নাই, 1 G পাওয়ার 10। অর্থাৎ D এর মান আমাদের যখন প্রয়োজন হবে না, একটা মানই প্রয়োজন হবে, সেটা 5 বছর পরে 10 বছর পরে, তাহলে আমরা সরাসরি সূত্রটা এইভাবে লিখব। আর যদি ক্রমানুসারে D1 থেকে D10 পর্যন্ত আমাদের প্রয়োজন হয় তখন আমরা এইটা ব্যবহার করব। এটা আমাদের খেয়াল রাখতে হবে। আর যখন P0 সেকেন্ড সূত্রটা খেয়াল করি, কনস্ট্যান্ট গ্রোথ মডেল, সূত্রটা ছিল এরকম, KE মাইনাস G, মূলত মূল সূত্র হচ্ছে এটা। এখন যদি আমরা এই সূত্রকে এরকম লিখি, D1 সমান KE মাইনাস G1 ইনটু D1 সরি D0।
এরকমও লিখতে পারি। একই জিনিস বোঝাইছে, কিন্তু এখানে 0 আসছে, এখানে 1 আসছে। আর 0 বলতে বর্তমান বোঝাইছে, তাহলে p2 যদি আমরা লিখি, একটু খেয়াল করলে দেখা যাবে, তাহলে d1 k - g2। এখানেও আমরা খেয়াল করি যে p2 এখানে লব্ধাংশের সাথে যা আছে 1 কমছে, এখানে আবার p এর সাথে যা আছে g এর সাথে যা আছে। এখন যদি আমরা এরকম p10 লিখি, তাহলে কি আসবে? d11 k - g10। এই জন্য আমরা খেয়াল করবো ডিভিডেন্ড বের করতে হলে যে বছর বের করবো আমরা এভাবে বের করতে পারবো। যদি প্রাইস অফ শেয়ারের মানটি বের করতে বলে, তাহলে আমরা এভাবে বাই করতে পারবো। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের সূত্রে বর্তমানে কোনো সমস্যা নেই। আমরা কিভাবে নির্ণয় করবো ম্যাথগুলা আমি আরেকবার আলোচনা করছি। যখন জিরো গ্রোথ মডেল হবে তখন জি এর মান থাকবে না অথবা শূন্য থাকবে। এখন কোশ্চেন হচ্ছে, সূত্র যখন লিখছিলাম p 0 সমান d অফ লেগ d0 d1 এরকম ডিভাইডেড k। কোশ্চেন হচ্ছে j এর মান যখন 0 থাকবে, তাহলে সেই j এর মান 0 বলতে আমরা g সমান 0 ধরে নেব, তখন এই g টা কোথায় বসাবো? যদি j এর মান 0 থাকে তখন আমরা এখানে অবশ্যই মাইনাস লিখে g টা বসাবো। g বসালে তখন j এর মান যেহেতু 0, তখন 0 বসা দিলে যে মান আসবে, এটা না বসালে সেই একই মান আসবে। কিন্তু আমরা যদি কোশ্চেনে উল্লেখ থাকে তাহলে অবশ্যই j এর মানটা উল্লেখ করব, তখন আমাদেরকে এই -g লিখতে হবে। আজকের আলোচনাটি ফেসবুকে মাধ্যমে আপলোড করা হবে। যদি এখানে কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই নিচে কমেন্ট করলে আমি অ্যানসার দেওয়ার চেষ্টা করব, অথবা আমার সেল নাম্বারে তোমরা সবাই যার যে সমস্যা আমাকে কন্ট্যাক্ট করতে পারো। আর পরবর্তী লেকচারে আমি এর পরবর্তী ধাপে কিছু ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে আলোচনা করব। ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে আলোচনা করলে অবশ্যই বিষয়টি সহজলভ্য হবে এবং বুঝতে সমস্যা থাকবে না। কিন্তু তার পূর্বে আমাদের এই সূত্রগুলো আয়ত্ত করতে হবে। আমরা যারা সূত্রগুলো ভালো আয়ত্ত করতে পারবো, তাহলে সহজে আমরা ধরতে পারবো কখন কোন সূত্র হবে। তাহলে আমাদের প্রথমেই মনে রাখতে হবে যে জি এর সাথে সম্পর্ক হবে আমাদের এখানে। জি এর মান যদি 0 থাকে অথবা না থাকে, জিরো গ্রোথ মডেল। জি এর মান যদি একবার হয় তাহলে কনস্ট্যান্ট গ্রোথ মডেল অর গর্ডন গ্রোথ মডেল। জি এর মান যদি 2 বা ততোধিক অর্থাৎ 1 এর অধিক যখন হবে, 1 থেকেই যখন বেড়ে যাবে তখনই ভ্যারিয়েবল গ্রোথ মডেল হবে। সবাইকে ধন্যবাদ।